যে বিএলও অফিসার যখন বাড়িতে আসবেন ওনাকে সম্মান করবেন, পানি খাওয়াবেন, যা ডকুমেন্ট আছে আপনি দেবেন। সংস্থা নির্বাচন কমিশনের এই নির্দেশ মেনে সমস্ত মানুষকে বলেছি, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলেছি, কাগজ দেখান, অসুবিধা নেই। পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী তিনি তো সবসময় বড় বড় কথা বলেন এবং শেষ পর্যন্ত তিনি পাল্টি খান। ধরুন এতদিন বলছিলেন যাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে সবাই নাগরিক। 99% মুসলমানের কোনো কাগজ দেখানোর দরকার হবে না। এদেশের মুসলমানরা ভূমিপুত্র, ফলে এদেশের মুসলমানদের কাছে কাগজ আছে। কিন্তু 2002-এ আপনিও ছিলেন, আমিও ছিলাম, এরকম সমস্যা কোনোদিন উৎপন্ন হয়নি। চিন্তা এবং কোনো একটা বিপজ্জনক কিছু এমন বিস্ফোরক ইস্যুস ক্রিয়েট হয়নি যেভাবে এবার হচ্ছে। আজকে সুশান্ত চক্রবর্তী চেঁচামেচি করছে, ও তো পার্লামেন্টে ছিল। অধীর চৌধুরী চেঁচামেচি করছে, ও পার্লামেন্টে ছিল। আজকে এসআই এর সব মমতা বন্দ্যোপাধ্যায় তো ক্ষমতায় ছিল, তখন তো ক্যাবিনেট মিনিস্টার ছিল। আল্লাহ না করুক যদি কোনো অসুবিধা আসবে, তাহলে আপনাকে কি একাই ছেড়ে দিয়ে হবে? খবরদার নিজের জীবনটা কেন শেষ করবেন? খবরদার নিজের জীবনটা শেষ করবেন না, ভয় করবেন না, ভয় দেখাবেন না। আমরা নাকি আমাদের মুসলিমরা যদি মারা যায় এখন নাকি পোড়াতে হবে, আমাদের আর কবর নেওয়ার জায়গা নেই, কারণ সবই ওয়াকাপের আইনে হয়ে গেছে, সব কবরস্থান ওয়াকাপ সরকার নিয়ে নিয়েছে, কেউ কিছু করতে পারবে না, তাদেরকে নাকি জ্বালানো হবে, পুড়ানো হবে। এইভাবে ভিডিওগুলো মানে কার্যত বার্তার মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরকম ভাবে যিনারা বলেছেন, তিনারা ইয়া তো কমপ্লিটলি মূর্খ, অভদ্র, না হলে একটা চক্রান্ত কনস্পিরেসি তৈরি করেছে। আমরা তো বললাম ওয়াকফের সঙ্গে লুটমার হচ্ছে। আমি চাই আধার কার্ডকে সিটিজেন কার্ড আপনি ডিক্লেয়ার করুন নাকি। এটা তো বিপদ হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, এটা কোনোদিন বরদাস্ত করা হবে না। কেন 1 নম্বর খতিয়ান করবেন আপনি যদি সরকারি জমি নয়? আমাদের দুর্ভাগ্য পশ্চিম বাংলায় কোনো পার্টির তরফ থেকে খুন হোক, সে মুসলমানই হচ্ছে। এনি ছোটবেলায় যিনাদের কোলে আমরা খেলাধুলা করেছি, আজকে তারা অন্ধ হয়ে গেছে দলের বোমা কাণ্ডের জন্য। এই দুঃখ নিয়ে আমি কথা বলছি। মুসলমানদের জন্য কি করেছেন? ওই গ্রামে গঞ্জে কিছু লোকের হাতে ওই মানে মস্তান তৈরি করা ছাড়া আর কিছু করেছেন? এসআইআর শুরু হয়ে গেছে, এসআইআর শুরু হয়ে যেতেই কার্যত এই মুহূর্তে পজিটিভ বার্তা আমরা শুনতে পাচ্ছি কামরুজ্জামান সাহেবের থেকে। বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন, সেই মঞ্চে গিয়ে কিন্তু বলছেন প্রত্যেকে কাগজ দেখান। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভীতিগ্রস্ত না করে এই যে কাগজ দেখানোর নিদান দিচ্ছেন, সেজন্য আজকে আমরা এসেছি দেগঙ্গাতে, তার স্কুলেই রয়েছি, এই কথা বলবো সাহেবের সঙ্গে। আজকে মানে যেখানে সবাই সংখ্যালঘুদেরকে ভীতি সঞ্চার করছে, সেখানে আপনি সবাইকে কাগজ দেখাতে বলছেন, একটা পজিটিভ বার্তা দিচ্ছেন। মুসলিম ল বোর্ডের তরফ থেকেও সেই কথাই আপনি বলছেন বারবার করে। কেন বলছেন, আপনার মুখে কেন ভিন্ন সুর? কাগজ আছে, দেখাতে অসুবিধা নেই। এদেশের মুসলমানরা ভূমিপুত্র, ফলে এদেশের মুসলমানদের কাছে কাগজ আছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু মানুষের কাগজ নষ্ট হতে পারে, কিন্তু সমস্ত মুসলমানদের কাগজ আছে, দেখাতে কোনো অসুবিধা নেই। তাই কাগজ দেখাবো। আমরা দেশের নাগরিক, নির্বাচন কমিশন বলেছেন নাগরিক হিসাবে সবাইকে দায়িত্ব পালন করতে। আমরা সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনের এই নির্দেশ মেনে সমস্ত মানুষকে বলেছি, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলেছি, কাগজ দেখান, অসুবিধা নেই। এখানে যদি কোনো স্থানীয় বিএলও গেলে তাদেরকে যে সমস্ত কাগজ দেখাতে এখন বলা হচ্ছে, সে 2002-এর ভোটার লিস্ট দেখলে অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু যারা তার পরে জন্মগ্রহণ করেছে বা তাদের বাবা মার নাম আছে কিনা সেটাই দেখানোর। আর সেটা যদি না থাকে তার ক্ষেত্রে 11টা কাগজ, এটা আমাদেরকে একটু পরিষ্কার হতে হবে। সবার ক্ষেত্রে কিন্তু ওই 11টা কাগজের মধ্যে যে কোনো একটা দেখাতে বলছে, 11টা কাগজই দেখাতে হবে সেরকম কিছু নয়। তো এইখানেই তো অনেকে ভীতি সঞ্চার করছে, ভাবছে যে সবাই হয়তো বাংলাদেশ চলে যাবে, সব মুসলিমরা বাংলাদেশ চলে যাবে। এই মুহূর্তে অনেকে নাকি আত্মহত্যাও করে ফেলছে। বুঝতে হবে যে কাগজ একটা, কিন্তু 11টার মধ্যে একটা কাগজ দেখাতে হবে। আমি মনে করি যে 99% মুসলমানের কোনো কাগজ দেখানোর দরকার হবে না। 2002 সালে ভোটার তালিকায় কোথায় আমার নাম আছে, কিংবা আমি তখন ভোটার না হলে আমার আব্বা মায়ের নাম আছে, আমি সেটা চিহ্নিত করব। এবং এখন 2025 সালে আমার যে নাম আছে সেটা আমি চিহ্নিত করে যিনি বুথ লেভেল অফিসার বা সরকারি প্রতিনিধি তাদেরকে দেখিয়ে দিলেই সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাবে।
এবং এটাও হতে পারে যারা কর্মসূত্রে বাইরে আছেন তারাও যদি অনলাইনে এই দুটো কাগজকে সামনে এনে লিঙ্ক যদি করিয়ে নেন, তাদেরও এটা চিন্তার বা উদ্বেগের কারণ হবে না। একটা জিনিস আমি দেখবো যে এসআইআর শুরু হওয়ার পর আমি দেখতে পাচ্ছি সংখ্যালঘুদের মধ্যে কিন্তু তেমন কোনো আতঙ্ক বা ভীতি সেইভাবে দেখা যাচ্ছে না, কারণ তারা জানছে যে এই যে কটা ডকুমেন্ট নির্বাচন কমিশন নির্ধারণ করেছে আমরা দেখাতে পারবো। আমি দেখছি না কোথাও আর সেইভাবে মিটিং মিছিল হচ্ছে। কিন্তু এটাকে কেন্দ্র করে যারা রাজনৈতিক রুটি সেঁকার চেষ্টা করছে, যারা প্রথমে বলেছিল এসআইআর আমাদের রাজ্যে হবেই না, ওয়াকআপ আইন আমাদের রাজ্যে হবে না, আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের কথা বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে হলো কেন? কেন হলো কেন আমাদেরকে এই কাগজ দেখার পরিস্থিতিতে পড়তে হলো? আমাদের রাজ্যে তো আর বিজেপি গভর্নমেন্ট নেই। এবং শুধু পশ্চিম বাংলায় নয়, যেহেতু কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য মিলিয়ে 12টা স্টেটে হচ্ছে, ফলে এটা ন্যাশনাল নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত আমরা মেনেছি। মুসলমানরা আতঙ্কিত নয় এই কারণে তাদের কাগজ আছে, তারা এখানকার ভূমিপুত্র, এবং আমরা বলেছি যাদের সমস্যা হবে তাদের আমরা আইনি সহায়তা দেব। রাজনৈতিক দলগুলোর কাছে একজন মুসলিম সমাজের সাধারণ মানুষ হিসাবে আমার আবেদন যে আপনারা মানুষকে আতঙ্কিত না করে নির্বাচন কমিশনের এই নির্দেশটা সমস্ত মানুষ মেনে নিয়ে যাতে একটি ফ্রেশ ভোটার তালিকা তৈরি করতে পারে, সেজন্যে বিভিন্ন গ্রামে গ্রামে ক্যাম্প খুলে মানুষকে আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করুন। তাতে সাধারণ মানুষ উপকৃত হবে এবং দেশে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, আমি জানি না, অনেক সোশ্যাল মিডিয়ায় ভিডিও হচ্ছে, কার্যত কামরুজ্জামান সাহেব কেন ওয়াকআপ আইন হতে দিলেন, কেন এসআইআর হতে দিলেন, কেন কামরুজ্জামান সাহেব আটকাতে পারলেন না? এখন নাকি আমাদের একটা এমন আমরা ক্রাইসিসের মধ্যে এসে দাঁড়িয়েছি, আমরা নাকি আমাদের মুসলিমরা যদি মারা যায় এখন নাকি পোড়াতে হবে, আমাদের আর কবর নেওয়ার জায়গা নেই, কারণ সবই ওয়াকআপের আইনে হয়ে গেছে, সব কবরস্থান ওয়াকআপ সরকার নিয়ে নিয়েছে, কেউ কিছু করতে পারবে না, তাদেরকে নাকি জ্বালানো হবে, পুড়ানো হবে। এইভাবে ভিডিওগুলো মানে কার্যত বার্তার মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। আসলে মুসলিম এমন একটা জাতি, তারা একটা নিয়মেই গোটা বিশ্বের মুসলমানরা তারা তার ফলোয়ার, তারা নিয়ম মেনে চলে। কিছু মানুষের অজ্ঞতার কারণে হয়তো কিছু কিছু মানুষ আতঙ্ক তৈরি করে, এবং এই আতঙ্কে কারা তৈরি করে, এই আতঙ্কের জন্য দায়ী কারা, এগুলো আপনারা জানেন। তো সেই জন্যে তাদের মানুষও চেনে। তো সেই জন্যে মানুষ নানা সময় মিডিয়া, সোশ্যাল মিডিয়া, গদি মিডিয়া, তাদের মাধ্যমে যে কথাগুলো শোনে সেগুলো মানুষ বিশ্বাস করে। কেন, গ্রামের মানুষের মধ্যে একটা সরলতা আছে, ভদ্র মানুষদের কথা শুনে বিশ্বাস করার একটা প্রবণতা আছে। কিন্তু সব জামা কাপড় পরা মানুষই যে ভদ্র নয়, এটা সাধারণ মানুষ মনে করেন না বা মানেন না। এটা সাধারণ মানুষের দুর্বলতা নয়, এটা সাধারণ মানুষের একটা পজিটিভ ক্যারেক্টার। তো আজকের আমি আমি কামরুজ্জামান, ভুল বোঝাবুঝি সবার সম্পর্কে হতে পারে, এটা আমার নাম ধরে এ ধরনের কথা হচ্ছে আমার নজরে আসেনি। তবে আমি কোনো অভিযোগের খণ্ডন করার জন্য বলবো না, আমি বলবো যে আমাদের মসজিদ যদি কেড়ে নিতে হয়, আমাদের কবরস্থানের জায়গা যদি বন্ধ করতে হয়, তাহলে তার জন্যে অনেক লড়াই হবে, কামরুজ্জামানের মতো অনেক মানুষ রক্ত দেবে, তারপরে কবরস্থানে মাটি দেওয়ার জায়গা বন্ধ হবে। এ নিয়ে উদ্বিগ্ন হবেন না। গোটা দেশের মুসলিম নেতৃত্ব যারা আছেন তারা ইতিবাচক কিছু পদক্ষেপ নিচ্ছেন, যারা আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করছেন। ফলে আমরা সাধারণ মানুষের পাশে আছি, উদ্বিগ্ন না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। খাতিয়ানে নাকি এই সমস্ত কিছু করে দেওয়া হচ্ছে, আমি বলছি এগুলো তো সরকারি আধিকারিকদেরকে অনেক সচেতন থাকা উচিত। কেন যে সম্পত্তিগুলো দীর্ঘদিন ধরে সংখ্যালঘুদের মানে কার্যত তারা ব্যবহৃত হয় বা তাদের ক্ষেত্রে ব্যবহৃত, তাহলে সেগুলো 1 নম্বর খতিয়ানে আনছে কেন? এটা নিয়ে আপনারা কি স্ট্যান্ড রাখছেন? এটি নিয়ে রাজ্য সরকারের যে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর, এটাকে অনেক দিন আগে থেকেই একটা ঘুঘুর বাসা হিসাবে অনেকেই বলেন। আমরা আজকে সেটাও পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি সম্প্রতি বহরমপুরে গিয়েছিলাম, ওখানে কারবালা ওয়াকফ এস্টেট
প্রায় 300 একর সম্পত্তি, সেই সম্পত্তি দখল করে সেখানে আহ, বিভিন্ন সরকারি প্রকল্প তৈরি করা হয়েছে এবং 237 নাম্বার তাদের যে খতিয়ান, সেই খতিয়ানটা কেটে দিয়ে 1 নাম্বার খতিয়ান অর্থাৎ সরকারি সম্পত্তি হিসাবে চিহ্নিত করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য ওয়াকফ বোর্ড এইটার বিরুদ্ধে নতুন খতিয়ানে আবার এই সম্পত্তি ফেরত নিয়ে আসার জন্যে ডিএম বহরমপুর মুর্শিদাবাদ তাকে চিঠিও করেছেন, কিন্তু ডিএম এখনো পর্যন্ত তার মান্যতা দিয়ে এই জমিগুলোকে তার পুরাতন খতিয়ানে ফিরিয়ে আনেননি। এ নিয়ে সরকারের যারা আধিকারিক তারা কিন্তু অনেক রকম সাধারণ মানুষের কাছ থেকে পয়সা নিয়ে, কোনো সুবিধাবাদী শক্তির কাছে পয়সা নিয়ে এই আইনের অপব্যবহার করছে। আমরা খুব তাড়াতাড়ি এ নিয়ে ওয়াকফ বোর্ডে যেমন যাব, আমরা আশা করি যে এ নিয়ে আমরা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের যারা আধিকারিক আছেন তাদের সঙ্গেও মিলিত হব। আমার সঙ্গে রয়েছেন আবু তালেব রহমান, ইসলামিক স্কলার। কথা বলবো স্যারের সাথে। স্যার, এশায়ার নিয়ে সংখ্যালঘু সমাজের কতটা ভয়, আপনি যদি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটা গভীর বিষয়। এশায়ার নিয়ে মাত্র সংখ্যালঘু নয়, দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জাতিদের খুবই চিন্তা রয়েছে। এমনকি আমাদের হিন্দু ভাই বোনরাও একটু চিন্তিত রয়েছে যে ওনাদের ভবিষ্যৎটা কি হবে। যেভাবে এসআইআরটা আনা হচ্ছে, এর আগেও এসেছে এমন বলা হচ্ছে মাননীয় ইলেকশন কমিশনারের তরফ থেকে, যেটাই বলা হচ্ছে। কিন্তু 2002-এ আপনিও ছিলেন, আমিও ছিলাম, এরকম সমস্যা কোনোদিন উৎপন্ন হয়নি। চিন্তা এবং কোনো একটা বিপজ্জনক কিছু এমন বিস্ফোরক ইস্যুস ক্রিয়েট হয়নি যেভাবে এবার হচ্ছে। জিনিস বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এসআইআর হতে দেবো না। তাহলে আমাদের রাজ্যে হলো কেন? আমি তো এটাই বুঝতে পারলাম না। আমাদের রাজ্যে তো ওয়াকফ অ্যাক্টও হবে না, সবাই আন্দোলন করলো, এত আন্দোলন হলো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বললেন যে এখানে নয়, গুজরাটে চলে যান, আন্দোলন করা হলো উত্তরপ্রদেশে। তাহলে এখানে এসআইআরটা হলোই কেন? যারা এই পলিটিক্যাল পার্টিগুলো আটকাতে পারলেন না কেন? তারা তো এই শাসন ক্ষমতায় ছিল আমাদের রাজ্যে। এটা এর উত্তর খুবই সুন্দরভাবে, খুবই পবিত্রভাবে শ্রী অভিষেক ব্যানার্জি এবং আদরণীয় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি নিজেই দেবেন। উনি এরকম বললেন, এরকম কেন হচ্ছে। ওয়াকফের আইনটা কোনো রাজ্য সরকার কিছু আর করতে পারছে না, আর তাদের হাতে কিছুই নেই। এই যেনারা বলছেন আমরা করব না, করতে দেবো না, মুসলিম সম্প্রদায় আপনাদের দিকে প্রশ্ন তুলেছে যে আপনারা নাকি করছেন না, এরকম ধরনের আপনারা বলেছিলেন কিন্তু করতে পারলেন না, এরকম। আমরা সরকার, আমাদের কাছে পুলিশ আছে, আমাদের হাতে অ্যাডমিনিস্ট্রেশন আছে, ডিএম এসপি আমাদের হাতে রয়েছে। বলার আগে চিন্তা ভাবনা করা উচিত নয়? আমরা এছাড়া কোনো মাহিনা নিচ্ছি কারোর কাছে, তারপরে এত আন্দোলন করছি, এত এত অ্যাওয়ারনেস আনার চেষ্টা করছি। যেনারা সরকারে বসে আছেন, চেয়ারে বসে আছেন, কোটি কোটি টাকার টাকার যেনারা বেনিফিট তুলছেন, এটা দায়িত্ব ওনাদেরকে, ওনারা উত্তর দেবেন। ওনারা আমার কাছে কিভাবে প্রশ্ন করতে পারেন আমাদের কাছে? আমরা তো নিজের তরফ থেকে কাজ করছি উন্নয়নের জন্য, নিজের জাতির জন্য, মুসলমানের জন্য, দেশের জন্য, ভালোবাসার জন্য, সমাজকে ভালো রাখার জন্য আমরা দিন রাত চেষ্টা করছি। আগুন কারা লাগাচ্ছে সমাজকে? কারা সমাজকে জ্বলন্ত করছে? কারা হিন্দু মুসলমান করছে? কারা রাজনীতি করছে? আমরা ভোটে দাঁড়াচ্ছি। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ভোট ক্যান্ডিডেট দেয় ইলেকশনে, কারা ভোটে দাঁড়ায়? ভোট আমরা দিই, ভোটার আমরা। আমাদের কাছে প্রশ্ন করা হবে আমরা কেন করলাম? আমাদের কিছু চুপচাপ বসে থাকা উচিত নাকি? আমরা তো বললাম ওয়াকফের সঙ্গে লুটমার হচ্ছে, ওয়াকফের প্রপার্টি নিয়ে চক্রান্ত চলছে, কনস্পিরেসি চলছে, তাকে বাঁচাতে হবে। 1 নম্বর খতিয়ানে সমস্ত সম্পত্তি করে দেওয়া হচ্ছে, সেগুলো কারা করছে? এই রাজ্য সরকারের যারা প্রশাসনিক বিভাগে আছে তারা কেন করছে এই মুহূর্তে দাঁড়িয়ে? যদি ওয়াকফ প্রপার্টি, মসজিদ প্রপার্টি, কবরস্থান প্রপার্টি, যেটা ওয়াকফ বাই ইউজার রয়েছে, ওয়াকফ বাই ইউজার মানে তার কাগজ নেই, দলিল নাই, কিন্তু ওয়াকফে ব্যবহার হচ্ছে, সেটা যদি 1 নম্বর খতিয়ান করা হচ্ছে, তো এটা মারাত্মক বিষয়। আমি আজকে এই বিষয়ে নোটিশ নিয়েছি, আমি দায়িত্ব দিয়েছি আমাদের কলিগকে, আমাদের সাথীদেরকে, বন্ধুদেরকে, এই পেপারটা তৈরি করুন। এই পেপারটা আমি কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠাবো, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড। আশা করি খুব তাড়াতাড়ি এর উপরে কি সিদ্ধান্ত নেওয়া যায় সেটা আমাদের লিগ্যাল টিমের সঙ্গে নেব। সরকারি সম্পত্তির এখতিয়ারধীন করে দেওয়া হচ্ছে, মানে যেগুলো নিজস্ব প্রপার্টি আছে সংখ্যালঘুদের। এটা সরকারি সম্পত্তি করা হচ্ছে না,
এটা ভবিষ্যতে যে মুসলমানের ছেলেমেয়েরা আসবে তো তাদের জন্য অনেক বড় ফিতনা এবং দাঙ্গা এবং বিপদ তৈরি করা হচ্ছে নাকি। এটা তো বিপদ হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। এটা কোনোদিন বরদাস্ত করা হবে না। কেন 1 নম্বর খতিয়ান করবেন আপনি? যদি সরকারি জমি নয়, সরকারি জমির উপরে কবরস্থান আছে, সরকারি জমির উপরে মসজিদ আছে নাকি? আর একটা জিনিস বলুন তো, কালকে আমি দেখছিলাম কয়েকটা ইন্টারভিউ এরকম ছড়ানো হচ্ছে যে এই ওয়াকফ আইন যেহেতু চালু হয়ে গেছে, আর কারোর নাকি মাটি দেওয়া যাবে না কাউকে, কেউ এখানে মাটি নিতে পারবে না, সবাইকে নাকি জ্বালানো হবে, পুরানো হবে, এরকম একটা আতঙ্কের পরিবেশ কিন্তু সৃষ্টি করা হচ্ছে। আমি 2-3টে ইন্টারভিউ লক্ষ্য করি। এরকম ভাবে যিনারা বলেছেন, তিনারা ইয়া তো কমপ্লিটলি মূর্খ, অভদ্র, না হলে একটা চক্রান্ত কনস্পিরেসি তৈরি করেছেন। মানে আতঙ্কের। আতঙ্কে তৈরি করা হচ্ছে মুসলমানদেরকে ভয় দেখাবার জন্য। এটা একটা পলিটিক্যাল কনস্পিরেসি হতে পারে, এমন কিছু নাই। মুসলমানকে কেন পুরানো হবে? কেন পুরানো হবে? কেউ নাকি মাটি নেওয়ার জায়গা নেই, সব সরকার নিয়ে নিয়েছে। মুসলিম ল বোর্ডও ভুল বুঝিয়েছে, সবাই ভুল বুঝিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মুসলিমরা আর কবর নিতে পারবেন না। এই এটাও একটা চক্রান্ত, এটাও একটা বিভ্রান্ত। মানে এমন ভাবে মানুষকে ইনস্টল করা হয়েছে যে তোমরা ভয় দেখাও, তোমরা আন্ডার এস্টিমেট করাও মানুষকে, তোমরা মোরাল ডিস্ট্রয় করে দাও মানুষকে, মুসলমানদেরকে। এরকম ভাবে ইনস্টল করা হচ্ছে। তারাও দেখতে মুসলমান মনে হবে আপনাকে, তাদেরকে ইনস্টল করা হচ্ছে। মুসলিম পার্সোনাল বোর্ডের ওপরে কিভাবে প্রশ্ন তুলতে পারে? মুসলিম পার্সোনাল বোর্ড তো একটা আন্দোলন চালায়, সরকার তো নয় মুসলিম পার্সোনাল বোর্ড। আমাদের আন্ডারে তো আইএস আইপিএস অফিসার নয়। আমরা সরকারকে বাধ্য করতে চাই, কিন্তু তার মানে কি? তার মানে কি খুন করতে হবে নাকি? তার মানে কি পাবলিককে এবং জনগণকে এবং যুবক মুসলিমদেরকে শাস্তায় এনে তাদেরকে কি তাদেরকে কি ল অ্যান্ড অর্ডারকে ব্রেক করার জন্য আমরা বলবো? সেটা আমরা বলবো না, কোনোদিন বলবো না। মুসলিম ল বোর্ড কিভাবে, এই যে সংখ্যালঘু মন্ত্রী আছে পশ্চিমবঙ্গের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিভাবে সাহায্য পায় মুসলিম ল বোর্ড? না, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড কিছু সাহায্য চেতে যায় না তো, চাইতে যায় না তো। আসলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড না কোনো আর্থিক সাহায্য চায়, না কিছু মাল চায়, না পয়সা চায়, আর দরকারও নেই আমার। আমি তো সরকারকে এইটুকু বলি, যেটা সংবিধানে মুসলমানদের অধিকার আছে সেই অধিকার আপনি দিয়ে দেন, আর ইসলাম শরীয়তের মধ্যে কোনো হস্তক্ষেপ করবেন না, করলেই আমরা দাঁড়িয়ে যাই। তাছাড়া তো আর কিছু নাই। কে ভোটে জিতবে কে হারবে তার বোর্ডের কি দরকার আছে সেটা? একটা জিনিস, এসআইআর এর ওবিসি সার্টিফিকেট কিন্তু গ্রহণযোগ্যতা রাখে বা গ্রহণযোগ্য ওবিসি ওবিসি সার্টিফিকেট। সেই জায়গায় আমাদের পশ্চিমবঙ্গে তো ওবিসি সার্টিফিকেট নিয়ে বেহাল দশা। এখনো পর্যন্ত কিছুই ঠিক হলো না, সুপ্রিম কোর্টেও ঝুলে আছে। এটা সত্যিকারই গভীর বিষয়। আপনি একটা মারাত্মক প্রশ্ন তুলেছেন। এটা নিয়ে আমিও চিন্তিত রয়েছি, খুবই চিন্তিত রয়েছি। আমাদের কাছে থাকলে তো দেখাতে পারতাম, আমিও ইনফ্যাক্ট ওবিসি। এই যে আমাদের পশ্চিম বাংলায় একটা জননীয় সরকার রয়েছেন, এটা ওনাদের একটা বিরাট দায়িত্ব। আগামী বছর ভোট আছে। আমি চাই আধার কার্ডকে সিটিজেন কার্ড আপনি ডিক্লেয়ার করুন। অনেক মূল্যবান কার্ড, অনেক কিছু আমাদের রয়েছে তার মধ্যে, বাড়ি ঘর, রেজিস্ট্রেশন পেপার, মোবাইল পেপার, ইলেকট্রিক পেপার। জিনিস, ছোট্ট জিনিস আমাকে বলুন তো একটা, আমাদেরকে কেন সিটিজেনশিপ হতে হবে? আমরা তো জন্মেছি ভারতে, রয়েছি ভারতে, বসবাস করছি ভারতে, আমরা তো ভারতীয়। আবার আমরা এক্সট্রা করে একটা কার্ড নিয়ে কাকে দেখাবো আমরা ভারতীয়? এখন এমন যুগ চলে এসছে, এমন পরিস্থিতি চলে এসছে যে গোটা বিশ্বতে, সারা বিশ্বতে নাগরিকের কাছে একটা কার্ড থাকে। সেটা অনেক বড় ভ্যালিড পেপার। প্রায় বিশ্বতে যত ডেভেলপমেন্ট কান্ট্রি আছে ওখানে, আমাদের ভারত একটা বিকাশ দেশ। আমি এটা ফেভারে আছি যে প্রত্যেক নাগরিকের কাছে একটা কার্ড থাকা উচিত। সে কার্ড কিন্তু এভরিথিং, মানে আপনি বারবার বলবেন না কি 11টা কাগজ আনতে হবে। আপনি এটা বলবেন না 11টা কাগজ আনুন, 12টা কাগজ আনুন, এসব বলবেন না। আপনি একটা কার্ড প্রমাণ পত্র দিয়ে দেন, সেটাই ভোটার আইডি। এভরিথিং সেটা হবে, সেটা এভরিথিং হবে, আর সেটা প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে থাকবে। হ্যাঁ, আপনি বলতে পারেন কি প্রত্যেক 5 বছরে সেটা রিনিউয়াল করে নাও, ছবিটা ঠিক করে নাও, এটা আমি মানি। একটা কার্ড থাকা উচিত, অবশ্যই উচিত। তার উপরেই পাসপোর্ট কেন? অনেক চিন্তা ভাবনা, তখন পরেশান হওয়া এবং যে সাধারণ মানুষ এভাবে বিক্ষোভ হচ্ছে, সেটা একটু বন্ধ হবে। এই দরওয়াজাটা বন্ধ হওয়া উচিত। একবার সমস্যা আরেকটা বিষয় হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে 26-এর ভোট বাক্সে কি মুসলিমদেরকে ব্যবহার হতে হচ্ছে? 26-এ ভোটের জন্য এটা কি আপনি মনে করেন যে মুসলিমরা ব্যবহার হয় সবসময় গুটির মতন, লুডোর গুটির মতন? এটা একটা দুঃখের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে গেলে মনটাকে খুব দুঃখ পায়। আমি দুঃখ সঙ্গে বলি যে আমাদের দুর্ভাগ্য পশ্চিম বাংলায় যে কোনো পার্টির তরফ থেকে খুন হোক, সে মুসলমানই। আমি মুসলমান ভাই বোনকে এটুকু বলতে চাই যে আপনারা যে দল করার আছে, করার রয়েছে, আপনি অবশ্যই করুন, এটা আপনার অধিকার রয়েছে। কিন্তু দলের জন্য নিজেকে অক্ষম করবেন না, দলের জন্য অপরকেও অক্ষম করবেন না। বাড়িতে হাঁড়িতে ভাত নেই, বোমা রয়েছে,
এই রাজনীতিক পরিস্থিতি বাড়িতে আনতে দেবেন না। আমাদের ছেলে মেয়ের ভবিষ্যতে আমার হয় একটা জিনিস বলতে পারেন, আমি বলছি আপনাকে সম্প্রতি আমি ভোট পরবর্তী হিংসায় 52 জন খুন হয়েছে, তার মধ্যে আপনাকে বলছি 42 জন সংখ্যালঘু। এটা আমি একটাই কথা বলতে পারি, এটা আমাদের মুসলমানদেরকে একটু বোঝা উচিত, খুবই বোঝা উচিত যে আপনি দল করুন, দলের জন্য বিক্ষোভ হয়ে যাবেন না। নিজের কাজকর্মের উপরে লক্ষ্য রাখুন, নিজের পড়াশোনার উপরে লক্ষ্য রাখুন। নিজের আপনি আপনি বোমাগুলি আর করবেন না। কে জিতবে কে হারবে সেটা সেটা নিয়ে আপনি কেন এত চিন্তিত? আপনার কেন এত অসুবিধা? মুসলমানের এত অসুবিধা কেন? মুসলমান ভাই বোনকে বুঝতে হবে। আমি অনেক এই এই পশ্চিম বাংলায়, আমাদের এই প্রিয় রাজ্যতে আমি অনেক এলাকা জানি, আমি নাম দেব না, যেখানে গোটা গ্রাম অক্ষম রয়েছে। কাউরির পাটা, কাউরির পাটা অক্ষম হয়ে গেছে, কাউরির হাত নেই, কারোর কাছে চোখ নেই। এনি এনি ছোটবেলায় যেনাদের কোলে আমরা খেলাধুলা করেছি, আজকে তারা অন্ধ হয়ে গেছে দলের বোমা কাটার জন্য। এই দুঃখ নিয়ে আমি কথা বলছি। আর কি বলা যায়? এই দুঃখের বিষয় একটাই কথা বলবো ভাই, হাত জোর করে বলছি, আর দলাদলি করবেন না। চুপচাপ করে ভোট দেন, বাড়ি চলে আসুন। কে জিতবে কে হারবে তার মধ্যে যেন না। নিজের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করুন। নিজের ছেলে মেয়েদেরকে আইএস অফিসার, আইপিএস অফিসার, ডাক্তার, ভদ্র মানুষ তৈরি করুন। আল্লাহর কাছে ভয় করুন। কার জন্য মরে যাচ্ছেন আপনি? কার জন্য মারা যাচ্ছেন? কে আপনার কাজ আসবে? কে আপনার ভবিষ্যৎটা দেখবে? একটা বাড়ির লোককে চাকরি পেলে আহ, আহ, গোষ্ঠীটা সমাধান হয়ে যাবে কোনোদিন? এটা বোঝার উচিত আছে আমাদের। আমি মনে করি, নিজেকেও দোষী মনে করি যে আমি আমার কর্তব্যটা আমি বোঝাতে পারলাম না, এটা আমি নিজেকেও দোষী মনে করি। কেন, আমি তো সমাজের একটা অঙ্গ। আমি বললাম না আপনাকে, ছোটবেলায় যেনাদের কোলে আমি খেলাধুলা করেছি, তার তাদের বাড়িতে আজকে অক্ষম দেখছি আমি, দুঃখ হবে না? এটা 30-35 বছর থেকে এটাই দেখছি। দোয়া করুন আল্লাহর কাছে। বৃহৎ সম্প্রদায়কে মানে পুরো কাজে লাগানো হচ্ছে ভোট ব্যাংকের উদ্দেশ্যে। এটাই দুঃখের বিষয়। আমি এটার সরাসরি কি উত্তর দেব? প্রচুর দুঃখ, অনেক দুঃখ হচ্ছে আমার। সরি, খুবই দুঃখিত আমি এই বিষয়টা নিয়ে। আমি এই বিষয়টা নিয়ে খুবই দুঃখিত। মানে আমার কাছে কথা নেই, আমি কি বলবো। যেভাবে মুসলমান রাজনীতিতে মারা যাচ্ছে, মার্ডার হচ্ছে ওনাদের, খুন হচ্ছেন এইভাবে, আর প্রত্যেক জিনিসে তেনারা আগে লাফিয়ে যাচ্ছেন। কবে কবে আপনারা বুঝবেন? মুসলমান ভাই বোনরা আপনারা কবে বুঝবেন? আপনাকে আল্লাহ কিসের জন্য দুনিয়ায় পাঠিয়েছে? এই জন্য, রাজনীতিকের জন্য, মারামারি করার জন্য? আপনি তো অনেক কাজের জন্য এসেছেন, রাষ্ট্রের, ভারতের বিকাশের জন্য এসেছেন, নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎটা উজ্জ্বল করার জন্য এসেছেন। দয়া করে দল করবেন, কিন্তু দলের জন্য হিংসা করবেন না। আর বেসিক্যালি মানুষ তার কাগজপত্র যেগুলো বিএলও চাইবে, মানে যারা রয়েছে স্থানীয় ক্ষেত্রে, সেগুলো দেখাবে না দেখাবে না? অবশ্যই দেখাবেন, খবরদার বারণ করবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ জানাই যে বিএলও অফিসার যখন বাড়িতে আসবেন, ওনাকে সম্মান করবেন, পানি খাওয়াবেন, যা ডকুমেন্ট আছে আপনি দেবেন। প্রত্যেক নাগরিককে আপনি সহযোগিতা করবেন। লড়াই অন্য জিনিস, আন্দোলন অন্য জিনিস, কিন্তু আমাদের বাড়িতে যখন কেউ আসবে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। শৃঙ্খলা বজায় রাখবেন এবং কাগজপত্র দেখাবেন। অবশ্যই আইন শৃঙ্খলা বজায় রেখে কাগজপত্র দেখাবেন। আর কোনো কাউরির চক্রান্ততে আসবেন না, কে এ দেখাবেন, দেখা যাবে না, ওটা দেখানো হবে না, তাড়িয়ে দাও পারি, এসব করবেন না। বা এই যে ভয়ে ভীতিগ্রস্ত হয়ে অনেকে নাকি আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, সেরকম আপনি কি বার্তা দেবেন? এটা দুঃখের বিষয়, কোনোদিন ভয় করবেন না। সকলেই আমাদের ভাই বোন। যেমন আমি আপনাদের ভাই, সেরকম সকলে আমাদের ভাই বোন। আমরা সকলেই মিলেমিশে থাকবো। আল্লাহ না করুক যদি কোনো অসুবিধা আসবে, তাহলে আপনাকে কি একাই ছেড়ে দিয়ে হবে? খবরদার নিজের জীবনটা কেন শেষ করবেন? খবরদার নিজের জীবনটা শেষ করবেন না। ভয় করবেন না, ভয় দেখাবেন না। যা কিছু ডকুমেন্ট আছে সেটা নিয়ে চলবেন। মুসলিম পার্সোনাল ল বোর্ড সাহায্য করতে পারে, যে মানুষ যারা ভীতিগ্রস্ত হচ্ছে। মুসলিম পার্সোনাল বোর্ড এই বিষয়ে এখন কিছু সিদ্ধান্ত নেয়নি, সেজন্য আমি অফিসিয়ালি কিছু বলতে পারবো না। নিজের ব্যক্তিগত আমি কথা, মানুষের পাশে থাকবো। অবশ্যই থাকা হবে, কেন থাকবে না? মানুষ মানুষের পাশেই থাকে। এসআইআর শুরু হতেই নাকি সব থেকে যাদের বেশি বিপদ, সেটার কারণ না মতুয়া সম্প্রদায় নাকি বিপদ শুরু হয়ে গেছে, তারা নাকি ইতিমধ্যে ক্ষেপে উঠেছেন, এসআইআর এর বিরুদ্ধে গর্জে উঠেছেন, কার্যত এরকমটাই বলা হচ্ছে। সত্যি কি তাই? আমাদের সঙ্গে রয়েছেন মতুয়া সম্প্রদায়ের সুকৃতি রঞ্জন স্যার রয়েছেন, আমি কথা বলবো। বলছি, সত্যি কি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা ভীতি সঞ্চার, আপনাদের মনের মধ্যে খুব ভীতি লাগছে যে আপনাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে, ওই জন্য কি আপনারা ক্ষিপ্ত? দেশ থেকে তাড়িয়ে দেওয়ার প্রশ্ন নেই, কেউ বলছে না দেশ থেকে তাড়িয়ে দেব।
কিন্তু এসআইআর এর নাম থাকবে কি থাকবে না, যদি এনআরসি আগামী দিনে হয়, এনআরসিতে নাম থাকবে কিনা, ভারতীয় নাগরিক হিসেবে তারা স্বীকৃতি পাবে কিনা, এইটা নিয়ে একটা ভীতি শুধু মতুয়া নয়, সমস্ত উদ্বাস্তু মানুষের মধ্যেই আছে। উদ্বাস্তু বলতে আমি হিন্দু উদ্বাস্তুদের কথাই বলছি, যে এইটা আছে। এবং এর কারণ হলো 2003 সালে বিজেপি যে আইন তৈরি করেছিল, নাগরিকত্ব আইন সংশোধন করেছিল, এই নাগরিকত্ব আইন সংশোধন করেই এই সমস্যাগুলো তৈরি করেছে। 2003 সালে তারা বলেছিল বিনা পাসপোর্টে বা বৈধ অনুমতি পত্র ছাড়া যারা ভারতে এসেছেন তারা সবাই অনুপ্রবেশকারী এবং তারা ভারতের নাগরিকত্ব পাবে না। এখন আপনি বুঝতেই পারছেন যে দেশভাগের কারণে কিছু মুসলমান ভারত থেকে পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে বা বাংলাদেশে চলে গেছে, আর ওখানকার হিন্দুরাই এখানে এসেছেন। এবং যারা এসেছেন তারা এসেছেন দলে দলে, হাজারে হাজারে, ফলে পাসপোর্ট করে আসার তো কোনো প্রশ্ন ছিল না। এতদিন পরে বিজেপি আইন করে বলছে এই বিনা পাসপোর্টে যারা এসেছে তারা সবাই অনুপ্রবেশকারী এবং তারা নাগরিকত্ব পাবে না। তাদেরকে তো নাগরিকত্ব দেওয়ার জন্য, মেনলি আমি কোনো সম্প্রদায়ের কথা বলবো না, মতুয়াদের জন্য তো একটা সিএ ক্যাম্প হয়েছে কার্যত। সেই সিএ ক্যাম্পে তারা নাগরিকত্ব তো দিচ্ছে, আজ বলে নয়, সিএ তো অনেকদিন আগেই শুরু হয়েছে। কেন মতুয়ারা ফর্ম ফিল আপ করেনি এতদিন? ঠিকই বলেছেন যে আমি এই যে অনুপ্রবেশকারী বললাম, আসলে মতুয়ারা আন্দোলনটা শুরু করে 2004 সাল থেকে। 2003 সালে নাগরিকত্ব আইন পাশ হয়েছে, 2004 সাল থেকেই আন্দোলনটা শুরু করেছেন। এবং তারা এই যে অনুপ্রবেশকারী তকমা দিল এর বিরুদ্ধেই আন্দোলন করেছেন। এবং এর বিরুদ্ধে আন্দোলন করতে করতে 2019-এ এসে বিজেপি 2003 সালে যে আইন করেছিল, সেই আইনের একটা ক্লজ ছিল 21B। সেই 21B-তে একটা অ্যামেন্ডমেন্ট এনেছে, এনে বলেছে যে প্রথমে তারা বলেছিল যে কেউ আসলে তিনি অনুপ্রবেশকারী, সেই যে কেউর মধ্য থেকে হিন্দু, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ 6টা সম্প্রদায়কে ছাড় দিয়েছে, মুসলমান বাদে আর সবাইকে ছাড় দিয়েছে। দিয়ে কি বলেছে যে তারা আর অনুপ্রবেশকারী নয়। কিন্তু অনুপ্রবেশকারী না হলেই কিন্তু নাগরিক হয়ে গেল না। এইবারে তারা বলেছে যে তারা এবার চাইলে নাগরিকত্বের আবেদন করতে পারে, কিন্তু তার সঙ্গে অনেকগুলো কন্ডিশন জুড়েছে। সেই কন্ডিশনগুলো এমনই যে তাতে নাগরিকত্ব মতুয়ারা আবেদন করেও অধিকাংশ মতুয়া পাবেন না। মানে এখন অবধি যা হিসেব, তাতে বাঙালি যদি বলেন 30,000 মতো আবেদন জমা পড়েছে আজ পর্যন্ত। তার মধ্যে 18-19 জন নাগরিকত্ব পেয়েছেন। এবং এই যে 18-19 জন পেয়েছেন, এটাও এই যে আগামী ইলেকশন, এটাকে সামনে রেখেই তারা দিয়েছে, এটা নিয়ে প্রচার করার জন্য। তারা ক্যাম্প করছে, ক্যাম্প করে বলছে যে আবেদন করার ক্যাম্প। গভর্নমেন্ট করতে পারতো, পার্টিকে দিয়ে আবেদন করার ক্যাম্প না করে সত্যি সত্যি যদি তারা হিন্দু বিরোধী হতো তাহলে গভর্নমেন্ট ক্যাম্প করতে পারতো, ক্যাম্প করে তারা নাগরিকত্ব দিতে পারতো। গভর্নমেন্টে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো কার্যত বিজেপি নেই, তাহলে তারা কিভাবে নেবে? আর আমাদের এখানে যে বিজেপি তৃণমূল সরকার আছে, কার্যত তারা তো কোঅপারেট করছে না এই সিএ। তা মমতা বন্দ্যোপাধ্যায় তো এতদিন ধরে আন্দোলন করেছেন, ক্যা ক্যা ছি ছি, মমতা বন্দ্যোপাধ্যায় তো ক্যা ক্যা ছি ছি করেই এই আন্দোলনটা জারি রেখেছিলেন তিনি। প্রশ্নটা ওইখানে নয়, এই রাজ্যে নেই। কিন্তু উদ্বাস্তুরা তো শুধু এই রাজ্যে না, ধরুন পাশের আসাম, না আমি বলি আপনাকে, এটা তো একটা পলিসিগত ব্যাপার। ধরুন আসাম, আসামে 19 লক্ষ লোক 2019 সালে বেনাগরিক ঘোষিত হয়েছে, তার মধ্যে 15 লক্ষ লোক হচ্ছে হিন্দু, তাদের মধ্যে এখন অব্দি 3 জন নাগরিকত্ব পেয়েছে। ফলে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন বলে হচ্ছে না, এটা ওরা চিৎকার করছে। আসামে কে করছে? আসামে তো ডাবল ইঞ্জিন সরকার হয়নি। আসলে নাগরিকত্ব দেওয়ার প্রশ্নে বিজেপি আন্তরিক নয়, তারা চাইছে না নাগরিকত্ব পাক। আসলে তারা বলছে মুসলমানটা হচ্ছে ওদের বাহানা, উদ্বাস্তুদেরই তারা আসলে টার্গেট করেছে, তাদের বেনাগরিক করবে। পশ্চিমবঙ্গের বিষয়টা হচ্ছে, পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, তিনি তো সবসময় বড় বড় কথা বলেন এবং শেষ পর্যন্ত তিনি পাল্টি খান। ধরুন এতদিন বলছিলেন যাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, সবাই নাগরিক। আপনি এত বছর ধরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাই করেছেন। এখন কি বলছেন? এখন বলছেন নাগরিকত্ব কেন্দ্রের বিষয়, ওটা নিয়ে আমার কিছু করার নেই। বৈধ নাগরিক যারা, তাদের নাম যেন বাদ না যায়। প্রকৃত নাগরিক যারা, তাদের এই প্রকৃত ভোটার যারা, তাদের নাম যেন বাদ না যায়। এই প্রকৃত
ভোটার বা বৈধ ভোটার মানে কি? এই প্রকৃত এবং বৈধ হচ্ছে নাগরিকত্ব আইনের দৃষ্টিতে যারা বৈধ। সেই নাগরিকত্ব আইনটা 2003 সালে যখন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্যাবিনেট মিনিস্টার, অটল বিহারী বাজপেয়ী সরকারের ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। ফলে তিনি কিন্তু এই আইন তৈরি করেছেন। এখন যে কেউ এনআরসির কথা বললে বলছে যে এই ঘুরপথে এনআরসি হচ্ছে, মানে এনআরসি ব্যাপারটা যেন একেবারে করোনার থেকে ছোঁয়াচে। তাই এনআরসিটা তো এমনি এমনি হচ্ছে না। এনআরসি তো একটা আইন। কে করেছে? পার্লামেন্ট তৈরি করেছে। গভর্নমেন্টে কারা ছিল? বিজেপি ছিল। 2003 সালে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। কাগজ ছুঁড়ে মেরেছিলেন যে অনেক অনুপ্রবেশকারী রয়েছে, তাড়াতাড়ি তাদেরকে হাঁটাতে হবে, সরাতে হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি চাই বলেছেন। এটা এটা আপনি বলছেন আরেকটু পরে। আমি বলছি যখন এই যে এনআরসি করার আইনটা যখন তৈরি হয়েছে, মমতা তখন ছিলেন, মমতা গভর্নমেন্টে ছিলেন। এখন তিনি বলছেন যে ওটা করোনার মতো ছোঁয়াচে। তাহলেও তিনি কিন্তু কখনো বলছেন এখানে এনআরসি করতে দেব না। কিন্তু ওই যে 14A ধারা যেটাতে এনআরসি করার কথা বলেছে, ওই 14A ধারা বাতিল করার কথা কোনোদিন শুনেছেন? কোনোদিন বলেননি। মানে আমি যতদিন বেঁচে আছি করতে দেবো না। তুমি কি অনন্তকাল থাকবে নাকি? ফলে এগুলো হচ্ছে মানুষকে ভোট ব্যাংকের জন্য এই সব থেকে বড় ভোট ব্যাংক হচ্ছে মতুয়া সম্প্রদায় আর সংখ্যালঘু সম্প্রদায়। তাদেরকে কার্যত ভোট ব্যাংকের জন্যই কাজে লাগানো হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। একদম তাই। আপনি এই যে মুসলমানদের ব্যাপারটা যখন তুললেন, আপনি দেখুন এই যে ওবিসি নিয়ে যেটা করেছে, আপনার কি মনে হয় এটা এমনি এমনি হয়েছে? গভর্নমেন্টই তারাই চাইছে না। ওই এ ক্যাটাগরি বি ক্যাটাগরি যেগুলো করেছে, এগুলো তো গভর্নমেন্টের হাত আছে। ফলে এরা চাইছে না, কিন্তু ভোটটা তাদের চাই। ভোটটা চাওয়ার জন্য যেভাবে ধোঁকা দেওয়ার দরকার। এবং এখানে সব থেকে বড় যুজু হচ্ছে বিজেপি। আমাকে ভোট না দিলে বিজেপি এসে যাবে। আমার মনে হয় না মুসলমানরা তৃণমূলকে পছন্দ করছেন, কিন্তু তারা তো পড়ে গেছেন এই 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 সমস্যায়। আর কংগ্রেসের কথা যদি বলেন, কংগ্রেস নিজেই চাই কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। মানে ইতিমধ্যে মানুষ তো ধন্দে পড়ে যাবে, মানুষ কোথায় যাবে? মানুষের তো আজকে ধন্দে তো পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই যা যা ঘটছে এসআইআর এর ব্যাপারে। যুবরাজ বললেন, যুবরাজ মানে আমি বলছি ওনার ভাইপো, উনি বললেন যে 1 লক্ষ লোক নিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। এখন বলছেন যে আমরা এসআইআর কে সমর্থন করছি, বৈধ যারা তাদের নাম। ফলে এই সমস্ত ধোঁকাবাজি তারা করে যাচ্ছেন। একদম মুসলমানদের সাথে, মুসলমানদের জন্য কি করেছেন? ওই গ্রামে গঞ্জে কিছু লোকের হাতে ওই মানে মস্তান তৈরি করা ছাড়া এই পর্যন্ত দেখুন হিসেব করে। এর আগে সরকারও করেনি, এই সরকারও করে। বন্দ্যোপাধ্যায় যে এই বাবা মা তুলে আক্রমণ করছে অমিত শাহদের। বাবা মা তুলে আক্রমণ না করলে ভোটটা কোত্থেকে আসবে? বাবা মা তুলে আক্রমণ করছে এই যে 87 সালের পরে জন্ম হলে মা বাবার কাগজপত্র লাগবে। তা এই এই আইনটা কে করেছে? 87 সালের আগে জন্ম হলে মা বাবার একজন লাগবে। 2004 সালের 3রা ডিসেম্বর থেকে যারা জন্মেছেন তাদের মা বাবা 2 জনের কাগজ লাগবে। এটা তো নির্বাচন কমিশন এমনি এমনি চাইছে না। নির্বাচন কমিশন তো নাগরিকত্ব আইনে যা আছে সেইটাই তারা বলছে। আইনটাকে তৈরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষমতায় ছিল যখন 2003 সালে হয়েছে। বিরোধীরাও পার্লামেন্টে সমর্থন করেছে। এইটা ভোটাভুটি করে কিন্তু এই আইন হয়নি। আজকে সুজন চক্রবর্তী চেঁচামেচি করছে, ও তো পার্লামেন্টে ছিল। অধীর চৌধুরী চেঁচামেচি করছে, ও পার্লামেন্টে ছিল। আজকে এসআইআর সব মমতা বন্দ্যোপাধ্যায় তো ক্ষমতায় ছিল, তখন তো ক্যাবিনেট মিনিস্টার ছিল। ফলে এরা যেটা বলছে মা বাবার প্রশ্নটা তো তারাই আইনের মধ্যে এনেছে সবটাই। আজকে বিরোধীরা অন্তত বলতে পারতো যে এসআইআর নিয়ে চেঁচামেচি করে কোনো লাভ নেই। 11টা কাগজ, এটা তো দেখতে চাইছে যে তারা দেশের নাগরিক কিনা। আমরা এখানে যারা আছি কেউ কি বলবেন বিদেশিদের নাম ভোটার তালিকায় উঠুক? চাইবেন? চাইবেন না। তাহলে বিদেশিদের কে বিদেশি কে ভারতীয় সেটা দেখবে কে? নির্বাচন কমিশনকে দেখতে হবে। 326 ধারা সংবিধানে সেই কথাই বলেছে, যারা ভারতীয় নাগরিক, যাদের 18 বছর বয়স হয়েছে তারাই ভোটার তালিকায় নাম উঠবে। তা কি দোষটা করেছে? ফলে নাগরিক কি নাগরিক না সেইটা তো ঠিক হবে নাগরিকত্ব আইন দিয়ে। নাগরিকত্ব আইনটা পরিবর্তন করলে এ মানুষের নাম বাদ যেত না, মানুষকে এই হয়রানি হতে হতো না। ওই যে যদি বলে যে ভারতবর্ষে যারা স্থায়ীভাবে বসবাস করেন তারা সবাই নাগরিক, এই মর্মে যদি একটা আইন পাশ হয়, তাহলে এখানকার ভূমিপুত্র যারা তাদের কাগজ তৈরি করতে সমস্যা নেই, তাই না? এখানকার ভূমিপুত্র হলেও তাদের কাগজ জোগাড় করা মুশকিল হয়ে যাচ্ছে। আর ওপার বাংলা থেকে যারা এসেছে তারা তো বেনাগরিক, আইন অনুযায়ী সবারই সমস্যা মেটে। কিন্তু বিরোধীরাও এই দাবি তুলছে না। ফলে এটা মানুষকে, কি বিরোধীরা কি বিজেপি, সবাই ধোঁকা দিচ্ছে।